আপার প্রাইমারি নিয়োগ 2024 ইতিমধ্যে কাউন্সেলিং শুরু হয়ে গেছে। প্রথম 2 দফার কাউন্সেলিং কমপ্লিটও হয়ে গেল পুজোর আগে যে কাউন্সেলিংয়ের কথা প্রকাশ করা হয়েছিল, যে কাউন্সেলিংয়ের ডেট ঘোষণা করা হয়েছিল, যথাযথ নিয়মের নির্বিঘ্নে কিন্তু সেই কাউন্সেলিং কমপ্লিট হয়ে গেছে। কিন্তু সেই নির্বিঘ্নতার মধ্যেই অনেক কিছু ঘটে গেছে, যেটা আগামী দিনের কাউন্সেলিংয়ের জন্য এবং আগামী দিনে যারা আপার প্রাইমারির জন্য অপেক্ষা করছেন, অর্থাৎ যারা ওয়েটিং লিস্টে রয়েছেন, তাদের জন্য কিন্তু অনেকটা গুরুত্বপূর্ণ আলোচনা করব, কিছু গুরুত্বপূর্ণ দিক নির্দেশ করব, কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেওয়ার চেষ্টা করব। অবশ্যই আপনারা ভিডিওটি কমপ্লিটলি দেখার পাশাপাশি অবশ্যই কিন্তু মনোযোগ সহকারে শুনুন এবং সেই সঙ্গে আপনাদের কিছু জানার থাকলে, কিছু বলার থাকলে, মন্তব্য করার থাকলে নির্দ্বিধায় কমেন্ট বক্সে তা কমেন্ট করুন। আসুন আমরা বিস্তারিত আলোচনায় চলে যাই। প্রথম কথা এটাই, এই আপার প্রাইমারি নিয়োগ সম্পূর্ণ হবে একদম নভেম্বর মাসের মধ্যেই। একদমই তাই, নভেম্বর মাসের মধ্যেই কিন্তু এই আপার প্রাইমারি নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ হবে। মাদ্রাসার ন্যায় এখানে আপার প্রাইমারির ক্ষেত্রেও কিন্তু কমিশন নভেম্বর মাসের মধ্যে কমপ্লিট করতে চলেছে। তারা সেইভাবেই তৎপর হয়ে দ্রুততার সঙ্গে কিন্তু এখানে নিয়োগ করছে। মাদ্রাসার সঙ্গে এর পার্থক্য এটাই, মাদ্রাসায় 297টা সিট আর এখানে 14,000 প্লাস ভ্যাকেন্সি। একের পর এক বিভিন্ন তথ্য এখানে আপডেট এখানে আপলোড করা হচ্ছে, যেটা কিন্তু এই নিয়োগের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ। মাদ্রাসার ক্ষেত্রে যতটা আমরা ধোঁয়াশার মধ্যে ছিলাম, এখানে কিন্তু সেটা নেই। এখানে কিন্তু সমস্ত ব্যাপারটা ক্লিয়ার করা হচ্ছে। এমনকি স্কুল সার্ভিস কমিশনের একটা অ্যালার্টমেন্ট জারি করা হচ্ছে। দাঁড়ান আপনাদের সেটা দেখিয়ে দিই, তাহলে আপনাদের কাছে বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। প্রথমেই আপনাদের সেটা দেখিয়ে দেবো। এই মুহূর্তে আমরা রয়েছি ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের একদম অফিসিয়াল ওয়েবসাইটের হোম পেজে। এটা আপনারা দেখতে পাচ্ছেন, কিন্তু যে জায়গাটা আপনাদের মেনশন করার চেষ্টা করছি সেটা দেখুন, এখানে প্রথমেই ব্লিঙ্ক করছে। এই যে বলা হয়েছে স্কুল অ্যালটমেন্ট ডিটেলস ইন কাউন্সেলিং ফেজ 1। এই যে ফেজ 1-এ দেওয়া হয়েছে ফার্স্ট SLST 2016 AT অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট টিচার এবং আপার প্রাইমারি লেভেল অফ ক্লাসেস এক্সেপ্ট 10% সিটস রিজার্ভড ফর প্যারা টিচার্স। অর্থাৎ এই জায়গায় যে ব্যাপারটা বলা হচ্ছে যে সকল ক্যান্ডিডেটরা যে সকল স্কুল সিলেক্ট করছেন তাদের কাউন্সেলিংয়ে, সেগুলোর ব্যাপারে ডিটেলস দেওয়া রয়েছে এখানে। তারপরেই দেখুন উল্লেখ করা হয়েছে কি, ক্লিক হেয়ার টু ভিউ দিস ডিটেলস। এ ব্যাপারে বিস্তারিত জানার জন্য এই অংশটাতে ক্লিক করতে বলা আছে। জাস্ট এখানে একবার ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথেই কিন্তু আপনার মোবাইলে বা কম্পিউটারে ইন্টারনেট স্পিডের ওপর ভিত্তি করে কিন্তু তত তাড়াতাড়ি এখানে অফিসিয়াল ওয়েবসাইটটা আবারও খুলবে। দেখুন ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন, এবং এখানে দেখুন যেটা গুরুত্বপূর্ণ সেটা কিন্তু আপনাদেরকে এখানে ভালো করে দেখতে হবে। দেখুন কি বলা হয়েছে, একটু আপনাদেরকে করে জুম করে দেখানোর চেষ্টা করব। দেখুন এখানে কি বলা হয়েছে, আপার প্রাইমারি লেভেল অফ ক্লাসেস এক্সেপ্ট 10% সিট রিজার্ভড ফর প্যারা টিচার্স। আর এবারে যেটা দেখতে হবে যে দেখুন এখানে কি কি বলা হয়েছে, ডেট অফ কাউন্সেলিং, তারপরে রয়েছে সাবজেক্ট। দেখুন এখানে যে ডেট অফ কাউন্সেলিং, চুজ ডেট অফ কাউন্সেলিং, অর্থাৎ এখানে 3 তারিখ এবং 4 তারিখ দুদিন কাউন্সেলিং হয়েছে। এই দুটোর মধ্যে যেটাতে আপনারা জানতে চান সেটাতে ক্লিক করবেন, ব্যাস তাহলেই চলবে। আর তারপরে কি করবেন, এই যে সাবজেক্ট আছে, যে সাবজেক্টের জন্য দেখতে চান যে এই দুটো ডেটে যে কাউন্সেলিংগুলো হয়েছে যে সকল সাবজেক্টের ওপর, সেই সকল সাবজেক্টের ওপর যদি দেখতে চান তাহলে এটাতে ক্লিক করবেন। করার পরে দেখবেন এখানে চুজ মিডিয়াম, এটাতেও ক্লিক করবেন। এখানে তারপরে দেখবেন এখানে বেঙ্গলি, ইংলিশ, হিন্দি, নেপালি, ওড়িয়া, সাঁওতালি এইগুলো রয়েছে। এগুলোর মধ্যে থেকে আপনি সিলেক্ট করবেন, আমরা নিজেরা অভিজ্ঞ বলার কিছু নেই। তারপরে সাবমিট করবেন। সাবমিট করলেই কে কোন স্কুলে নিয়েছে, কিভাবে নিয়েছে বা কোন কোন স্কুলগুলো এখানে কাউন্সেলিংয়ে অংশগ্রহণ করতে পেরেছে সে সকল বিস্তারিত তথ্য কিন্তু আপনারা এখানে দেখতে পাবেন। এটা হলো মাদ্রাসা সার্ভিস কমিশনের তুলনায় একেবারেই ডিফারেন্ট। মাদ্রাসা সার্ভিস কমিশনের ক্ষেত্রে যেভাবে ধোঁয়াশা সৃষ্টি করছে, যেভাবে একের পর এক প্রশ্ন সৃষ্টি করছে, যদিও আমরা একটু পরেই সেই এপিসোড নিয়ে আসছি, সেখানে বিস্তারিত এ ব্যাপারে বলবো। কিন্তু ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন আপার প্রাইমারি নিয়োগের ক্ষেত্রে কিন্তু কোনো রকম ধোঁয়াশা, কোনো রকম ক্যান্ডিডেটদের মনে প্রশ্ন রাখছে না। সে ব্যাপারে কিন্তু সমস্ত ব্যাপারটা ক্লিয়ার করে দিচ্ছে, এবং এ ব্যাপারে বিস্তারিত তথ্য জানতে হলে কিন্তু আপনারা এই অফিসিয়াল ওয়েবসাইটটা যদি রেগুলার ফলো করেন তাহলে কিন্তু আপনাদের কাছে সমস্ত ব্যাপারটা টাইম টু টাইম আপনারা পেতে থাকবেন। এছাড়াও যদি এর থেকেও সহজে পেতে চান তাহলে কিন্তু আমাদের চ্যানেল ফলো রাখুন, আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন, তাহলে কিন্তু এ ব্যাপারে আপনারা টাইম টু টাইম সমস্ত আপডেট পাবেন। একটু হয়তো টাইমের এদিক ওদিক হতে পারে, কিন্তু আলটিমেট আপনি কিন্তু সমস্ত তথ্য পাবেন। বেশ, এবার আমরা আমাদের পেজে আবার সরাসরি ফিরে যাব।
তো দেখুন, যেটা আমরা বলছিলাম যে সমগ্র নিয়োগ প্রক্রিয়া নভেম্বর মাসের মধ্যে কমপ্লিট হয়ে যাবে, আর সমগ্র নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ হবে 6টি ফেজের কাউন্সেলিংয়ের মাধ্যমে, যার মধ্যে প্রথম 2টি ফেজ ইতিমধ্যে হয়ে গেছে, যেটা হলো 3রা অক্টোবর আর 4ঠা অক্টোবর। আর এই 3রা অক্টোবর 4ঠা অক্টোবর এই দুটি ডেটকে কেন্দ্র করেই কিন্তু বিভিন্ন প্রশ্ন দেখা দিচ্ছে, এবং সেই সঙ্গে যারা ওয়েটিংয়ে অবস্থান করছেন তাদের কিন্তু আশার আলো দেখছেন, তাদের কিন্তু ভাগ্য খুলতে চলেছে। কেননা এই দুটো ফেজেতে প্রচুর পরিমাণে ক্যান্ডিডেট বা হিউজ সংখ্যক ক্যান্ডিডেট কিন্তু কাউন্সিলিংয়ে অনুপস্থিত থেকেছেন। আমরা এতদিন পরীক্ষায় অনুপস্থিতি দেখি, এতদিন ইন্টারভিউ অনুপস্থিতি দেখি, কিন্তু শেষ পর্যন্ত প্যানেলে নাম থাকা সত্ত্বেও, ফাইনাল মেরিট লিস্টে নাম থাকা সত্ত্বেও কিন্তু আমরা অনুপস্থিতি দেখতে পাচ্ছি, এবং সেটা কিন্তু আপার প্রাইমারির ক্ষেত্রেই। প্রশ্ন জাগছে তাহলে কেন এখানে 50,000-এর ওপর বেতনের চাকরি, তা সত্ত্বেও এখানে কেন অনুপস্থিত, কেন ক্যান্ডিডেটরা চাকরি নিতে চাইছে না? দীর্ঘ 9 বছর অপেক্ষা করার পরেও এই অনীহা বা এরকম ব্যাপারটা কেন? তাহলে কি ক্যান্ডিডেটরা চাকরি পেতে চাইছেন না, চাকরি নিতে চাইছেন না, নাকি এর পেছনে অন্য কোনো কারণ আছে? সেই সব ব্যাপারগুলো আলোচনা করব। আর এই দুটো ফেজে যে আমরা বিষয়টা লক্ষ্য করছি, এই দুটো ফেজ থেকে যে অভিজ্ঞতা আমরা পাচ্ছি, যে বিষয়টা লক্ষ্য করছি, তার মাধ্যমেই কিন্তু আমরা দেখছি বাকি যে 4টে ফেজ, অর্থাৎ পঞ্চম ফেজ, ষষ্ঠ ফেজ, সপ্তম ফেজ, অষ্টম ফেজ, এই ফেজগুলোর কি পরিস্থিতি হতে চলেছে, সেখানে কাউন্সেলিংয়ের ক্ষেত্রে উপস্থিতি অনুপস্থিতির হার কি অবস্থা থাকতে পারে, সেটা নিয়ে কিন্তু আজকের এই বিষয়টা আমরা একটু আলোচনা করে নেব। একটু সংক্ষেপে আলোচনা করব, একটু ধৈর্য সহকারে আপনারা দেখুন, বিষয়টা আশা করি ক্লিয়ার হয়ে যাবে। ফার্স্ট ফেজ 3রা অক্টোবর এখানে কাউন্সেলিং হয়েছে যথাযথ নিয়ম মেনেই, কিন্তু স্কুল সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে অ্যালটমেন্ট লিঙ্ক আপডেট রয়েছে, সেই আপডেট দেখেই কিন্তু আমরা বলছি, বা সেই আপডেটে যে তথ্য আছে সেটা আপনাদের দেখিয়ে দিলাম, সেইভাবে আপনারা দেখুন, দেখে নিজেদের মতো করে এগুলো অ্যানালিসিস করুন, চিন্তা ভাবনা করুন, আপনারা নিজেরা অভিজ্ঞ। যেটা বলবো যে বহু সংখ্যক চাকরি প্রার্থী কাউন্সেলিংয়ে অনুপস্থিত, এটাই কিন্তু সব থেকে বড় একটা ভাইটাল ব্যাপার। প্রথম ফেজে ডাকা হয়েছিল মোট 144 জনকে, তার মধ্যে অনুপস্থিত রয়েছে 40 জন বা 41 জন, এরকম একটা ব্যাপার দাঁড়াচ্ছে। সেটা 40-41 ওটা বড় কথা নয়, কিন্তু 40 জন 41 জনের মতন যে অনুপস্থিত, যেখানে 144টা ক্যান্ডিডেটকে ডাকা হয়েছে, তার মধ্যে 40 জন 41 জন অনুপস্থিত, অর্থাৎ 30% ক্যান্ডিডেট অনুপস্থিত। বিষয়টা লক্ষ্য করুন, একটা অনুপস্থিতি পাওয়া যায় না, সেখানে 30%, কতগুলো? এটাই কিন্তু মেন ব্যাপার। এখানে কাদের কাউন্সেলিং হয়েছে না, পিওর সায়েন্স, যাদের মধ্যে ইংলিশ রয়েছে, হিন্দি রয়েছে, উর্দু রয়েছে, তেলেগু মিডিয়াম, অর্থাৎ এই সকল ভাষায় যারা পিওর সায়েন্সের সাবজেক্ট, তাদের কিন্তু কাউন্সেলিং হয়েছে, এমনি নর্মাল কিন্তু নয়। এবারে আমরা জানব দ্বিতীয় ফেজে, যেটা অনুষ্ঠিত হয়েছে 4ঠা অক্টোবর। এখানেও কিন্তু আমরা ফার্স্ট ফেজের মতনই একই দৃশ্য লক্ষ্য করলাম। এখানে কাউন্সেলিং কাদের হয়েছিল? ইংলিশ, হিন্দি, নেপালি, উর্দু মিডিয়ামের ইতিহাস এবং ভূগোল। ইতিহাস এবং ভূগোল সাবজেক্ট কিন্তু তারা ইংলিশ মাধ্যমে পড়েছে, কেউ হিন্দি মাধ্যমে পরীক্ষা দিয়েছে, কেউ নেপালি মাধ্যমে দিয়েছে, কেউ উর্দু ভাষায় দিয়েছে, তাদের কাউন্সেলিং হয়েছে। এবং তাদের কাউন্সেলিংয়ের ক্ষেত্রেও আমরা লক্ষ্য করেছি ইতিহাসে 43 জনের মধ্যে 13 জন অনুপস্থিত, আশ্চর্যজনক ব্যাপার। ঠিক একইভাবে ভূগোলের দিকটা লক্ষ্য করলে আমরা দেখতে পাচ্ছি ভূগোলে 50 জনের মধ্যে 7 জন অনুপস্থিত। এবার আমরা একটু টোটালে আসি। এই দ্বিতীয় ফেজের ইন্টারভিউতে 26 জনের মতো অনুপস্থিত রয়েছে। এবারে যদি আমরা প্রথম ফেজ আর দ্বিতীয় ফেজ এই দুটো ডেটকে একসঙ্গে অ্যাডজাস্ট করে আমরা দেখি, তাহলে টোটাল 67 জন অনুপস্থিত। বিষয়টা ক্লিয়ার করতে পারছি? অর্থাৎ যে পরিমাণ ক্যান্ডিডেটদেরকে ডাকা হয়েছে বড় মুখ করে, সেখানে কিন্তু ছোট মুখ করে বলা চলে 30% ক্যান্ডিডেট অনুপস্থিত, মুখে ঝামা ঘষে দিয়েছে। তাহলে এখন ব্যাপারটা কী দাঁড়াচ্ছে? আলটিমেট যারা ওয়েটিংয়ে রয়েছে তারা কিন্তু এই শূন্যস্থান পূরণ করবেন। এ কারণেই আমরা বিগত এপিসোডেও বলেছিলাম, ওয়েটিংয়ে থাকলেও কিন্তু আপনারা হতাশ হবেন না। ওয়েটিংয়ে যারা রয়েছেন তাদের অধিকাংশরই কিন্তু চাকরি হয়ে যাবে, সেই সম্ভাবনা প্রবল। সম্ভাবনা বলে ভুল হবে, সেটা হবেই। ওয়েটিং লিস্টের ক্যান্ডিডেটদের প্রায় অধিকাংশরই চাকরি হবে, আপনারা কিন্তু নিশ্চিত এ ব্যাপারে প্রস্তুত থাকুন। আরেকটা কথা বলবো, কাউন্সেলিংয়ে কতজন অনুপস্থিত সেটা আপনারা কাউন্ট করে রাখুন। কোন কোন সাবজেক্টে অনুপস্থিত, কোন কোন স্কুলে তারা নিচ্ছে, কোন কোন স্কুল তাহলে বাকি রয়ে যাচ্ছে, ভ্যাকেন্সি রয়ে যাচ্ছে, সেগুলো একটু এই মুহূর্তে আপনারা কিন্তু খোঁজ খবর রাখুন, হিসাব রাখুন। এটা হলো আপনাদের কাজ। আর আমাদের কাছে কিছু যদি জিজ্ঞাসা করার থাকে, সাহায্য নেওয়ার থাকে, তাহলে নির্দ্বিধায় কমেন্ট করুন, আমরা যথাসাধ্য চেষ্টা করব আপনাদের সাহায্য করার বা হেল্প করার।
অনুপস্থিতির কিছু কারণ রয়েছে, সেই কারণটা নিয়ে একটু কথা বলি। যে অনুপস্থিতি তো আর যে কোনো কারণে নয়, বেকার ছেলে মেয়ে তারা সরাসরি অনুপস্থিত, চাকরি নিতে চাইছে না এমনটা নিশ্চয়ই নয়। তারা নিশ্চয়ই এমন কিছু কাজে যুক্ত আছে যেটা এই চাকরির থেকেও মূল্যবান, এই চাকরির থেকেও আকর্ষণীয়, এই চাকরির থেকেও গুরুত্বপূর্ণ। সেটা কীরকম, সেটাই আমরা একটু অ্যানালিসিস করে বা একটা ধারণা করেছি। যদিও এটা যে 100% শিওর সেটা কিন্তু নয়, এটা আমাদের ব্যক্তিগত মতামত থেকে বলছি। আশা করছি আপনারা এ ব্যাপারে আমাদের সঙ্গে একমত হবেন। দেখুন, এখানে প্রথম কথা, নিয়োগ হয়নি কত বছর? 9 বছর ধরে নিন। এই 9 বছর কি প্রত্যেকটা ক্যান্ডিডেট বা যারা এখানে অংশগ্রহণ করছেন বা চাকরি পেতে চলেছেন তারা কি এতদিন অপেক্ষা করছিলেন? নিশ্চয়ই নয়। এটা তো আপনারা বিশ্বাস করেন যে একটা ক্যান্ডিডেট যে ভালো এবং আপার প্রাইমারিতে পরপর 2বার ইন্টারভিউ, পরপর 2বার কাউন্সেলিংয়ের পরেও যে ক্যান্ডিডেটটা এবারে ফাইনাল মেরিট লিস্টে আসছে তার মধ্যে নিশ্চয়ই কোয়ালিটি রয়েছে, নাহলে সে এত ঝড় ঝঞ্ঝা, বাধা বিপদ, ভূমিকম্প বলা চলে কাটিয়ে এখানে শেষ পর্যন্ত আসতে পেরেছে। তাহলে এটা বলবো, এই যে 9 বছরের মধ্যে আরও বিভিন্ন পরীক্ষা হয়েছে, এই ক্যান্ডিডেট কিন্তু সেখানেও পারদর্শিতা দেখাতে পেরেছে। আর সেই জন্যেই কিন্তু 30%, এখানে যে প্যানেলের অন্তর্ভুক্ত ক্যান্ডিডেটদের 30% ক্যান্ডিডেট কিন্তু সেই সকল অঞ্চলে বা সেই সকল পোস্টে বা সেই সকল ডিপার্টমেন্টে এতটাই পারদর্শিতা এই সমপরিমাণ দেখাতে পেরেছে বা তারও বেশি দেখাতে পেরেছে, সেখানে কিন্তু তারা অলরেডি চাকরি পেয়ে গেছে। সেটা প্রাইমারিতেই বেশি, কেননা এর মধ্যে প্রাইমারির চাকরিটাই কিন্তু 2-3 বার হয়েছে। এজন্য আমরা ধারণা করছি যে প্রাইমারিতে অধিকাংশ ক্যান্ডিডেট, এই 30% ক্যান্ডিডেটের মধ্যে প্রাইমারিতে চলে গেছে অনেকেই। এর মধ্যে একবার এসএলএসটি হয়েছে 9, 10, 11, 12, অর্থাৎ এসএলএসটি 1, এসএলএসটি 2, তাতেও কিন্তু অধিক ক্যান্ডিডেট সেখানে যোগদান করে গিয়েছেন। এছাড়াও রয়েছে কম বেতন। বেতনটা কীরকম? প্রাইমারিতে যোগদান করলেন তার থেকে আপার প্রাইমারি বেতনটা কম, প্রশ্ন করবেন আপনারা। সেক্ষেত্রে বলি, আপার প্রাইমারিতে আপনি জয়েনিং করলে কত বেতন পাবেন? নিশ্চয়ই একটা প্রাইমারিতে বর্তমানে একজন ক্যান্ডিডেট যতটা বেতন পাচ্ছেন তার থেকে বেশি নিশ্চয়ই নয়। আর এই প্রাইমারিতে বর্তমানে যে বেতন পাচ্ছেন সেই অবস্থায় এই আপার প্রাইমারিকে যেতে গেলে যে সময়টা লাগবে ততক্ষণে প্রাইমারি কিন্তু আরও একটু এগিয়ে যাবে বেতনটা। হ্যাঁ, প্রাইমারির থেকে ওভারটেক করবে ঠিকই, কিন্তু যে সময় ওভারটেক করবে সে সময় অনেক সময় পেরিয়ে যাবে। প্রাইমারিতে এখন যদি সে 40,000 টাকা বেতন পায়, আপার প্রাইমারিতে সে বেতন যখন কম পেতে শুরু করবে তার কিন্তু অর্থনৈতিক দিকটা কতটা ভেঙে পড়বে সেটা কিন্তু ভাববার বিষয় রয়েছে। এটাই কিন্তু সবথেকে ভাইটাল একটা ব্যাপার। একটা অপ্রাসঙ্গিক কথা বলি, হাই স্কুলে যখনই জয়েন করবেন সেখানে দেখবেন কিছু ফিস্ট দিতে হবে, কিছু ভোজের ব্যবস্থা করতে হবে, সেই সব কিন্তু অ্যাডিশনাল খরচ আছে। এটা অপ্রাসঙ্গিক, এটা বলাটা উচিত নয়, আপনাদের কাছে ক্ষমা চাইব, তবুও বললাম। এরকম বিভিন্ন ব্যাপার রয়েছে। আর হাই স্কুলের চাকরি কিন্তু খুব টাফ সেই তুলনায় অন্যান্য দিকে, এমনকি অন্যান্য দপ্তরে চাকরিপ্রাপ্ত রয়েছেন, এমনকি কিছু কিছু ক্যান্ডিডেট যারা এই পড়াশোনাতে পারদর্শী তারা কিন্তু অন্যান্য কর্মক্ষেত্রে প্রতিষ্ঠিত হয়ে গিয়েছেন। অর্থাৎ ব্যক্তিগত ইনকাম, ব্যক্তিগত ব্যবসা যদি করেন, এই কনসেন্ট্রেট যদি সেই ব্যবসায় লাগিয়ে দেয় তাহলে কিন্তু তার ব্যবসাতেও সাফল্য, ব্যবসাতেও শ্রীবৃদ্ধি ঘটেছে। সেই জায়গা থেকে সে ছেড়ে আসতে চাইছে না, সেই জায়গা থেকে ছেড়ে আসা উচিতও নয়। সরকারি চাকরির বর্তমানে কি পরিস্থিতি সেটা আপনারা সকলেই কম বেশি জানেন, আপনারা অভিজ্ঞ আমার থেকেও। এই সকল বিভিন্ন কারণে কিন্তু আপার প্রাইমারিতে আমরা গতবারের যে ইন্টারভিউ হয়েছে, অর্থাৎ ফাইনাল জাজমেন্টের আগে যে ইন্টারভিউ হয়েছিল সেই ইন্টারভিউ দেখেছিলাম যে প্রচুর সংখ্যক বা হিউজ সংখ্যক ক্যান্ডিডেট অনুপস্থিত। আবার এবারেও যখন ফাইনালি হাইকোর্টের নির্দেশ মেনে, ফাইনাল জাজমেন্ট মেনে নিয়োগ করতে চলল, তখনও কিন্তু সেই অনুপস্থিতির সমস্যা কাটলো না। বিষয়টা আশা করি ক্লিয়ার করতে পারছি। বর্তমানে আপার প্রাইমারির নিয়োগ তো হচ্ছে, কিন্তু সেই নিয়োগে কতজন উৎসাহী, কতজন অংশগ্রহণ করছেন সেটাই কিন্তু এখন দেখার বিষয়। ডিসেম্বরে নতুন আপার প্রাইমারি টেটের বিজ্ঞপ্তি আসার একটা প্রবল সম্ভাবনা রয়েছে। যারা নতুন করে পরীক্ষা দেওয়ার জন্য অপেক্ষা করছেন সেই 2016 পর থেকে, তারাও তো 9 বছর অপেক্ষা করছেন। এরা যেমন 9 বছর অপেক্ষা করছে চাকরি পাওয়ার জন্য, শেষ পর্যন্ত চাকরি পাচ্ছেন, কিন্তু তারপরে যারা নতুন আপার প্রাইমারি দেওয়ার জন্য অপেক্ষা করছেন, 9, 10, 11, 12, এসএলএসটি 1, এসএলএসটি 2 এর জন্য অপেক্ষা করছেন, তাদের কাছে কিন্তু কোনো রাস্তা নেই,
তারা কিন্তু ভাবছেন বা এরকম একটা সম্ভাবনা রয়েছে। কেননা আমরা বিভিন্ন সময় কোনো না কোনো ক্লু দেখলেই কিন্তু আমরা চিন্তা ভাবনা করি, আশা করি যে তাহলে এই বোধহয় তাহলে নতুন এসএলএসটি আসতে চলেছে, এবার মনে হয় আমরা এসএলএসটি পাবো, এই তো এবারে পেতে চলেছি। এটাও কিন্তু তার ব্যতিক্রম নয়। আমরা সকলেই ভাবছি, বিশেষজ্ঞরাও বলছেন যে এবারে যেহেতু আপার প্রাইমারি কমপ্লিট হয়ে যাচ্ছে, ক্লিয়ার হয়ে যাচ্ছে, তাহলে নতুন করে আবারও হয়তো পুজোর পরেই ডিসেম্বরে, যেহেতু নভেম্বরে আপার প্রাইমারি কমপ্লিট হয়ে যাচ্ছে, তাহলে ডিসেম্বরে হয়তো নতুন করে একটা আপার প্রাইমারির নোটিফিকেশান আমরা পেতে চলেছি। সেই রকমই কিন্তু সম্ভাবনা আমরাও ভাবছি, আপনারাও ভাবছেন, বিশেষজ্ঞরাও ভাবছেন, অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকারাও ভাবছেন। কিন্তু সরকার কি ভাবছে? সরকার কি ভাবছে সেটা নিয়ে আমাদেরকে একটু ভাবতে হবে। দেখা যাক, নভেম্বর মাস পর্যন্ত আমাদেরকে দেখতে হবে এই নিয়োগ প্রক্রিয়া কমপ্লিট হচ্ছে কি না। কমপ্লিট যদি হয়ে যায়, তারপরে এসএসসি চেয়ারম্যান এ ব্যাপারে কি বলছেন তাকে তো প্রশ্ন করা হচ্ছেই বারবার, বিভিন্ন ডেপুটেশন জমা দেওয়ার মাধ্যমে। ওদিকে আবার নতুন করে এসএসসি হওয়ার জন্য বা এসএলএসটি হওয়ার জন্য জনস্বার্থ মামলা হাইকোর্টে দায়ের করা হয়েছে, সেই মামলাও কোন দিকে যায় সেদিকে দেখতে হবে। কেননা সেখানে কিন্তু এসএসসি যেভাবে সুপ্রিম কোর্টে গিয়ে জড়িয়ে গিয়েছে, এখন হাইকোর্ট যদি চায় নতুন করে নিয়োগ করার ক্ষেত্রে, তাহলে কিন্তু বাধা থাকবে না। হাইকোর্ট যদি মনে করে যে নতুন করে এসএলএসটি করতে পারেন বা সেরকম নির্দেশ দেন, তাহলে কিন্তু হবে। সেই জনস্বার্থ মামলা কি এগোয় সেদিকেও লক্ষ্য রাখবো। আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন, সেই আপডেটও আমরা আপনাদের সরাসরি দেব। এখন কথা হচ্ছে, যাদের কাউন্সেলিং হয়ে গেল, অর্থাৎ এই 3 তারিখ এবং 4 তারিখ এই যে কাউন্সেলিং হয়ে গেল, এই দুটো ডেট, যারা কাউন্সেলিংয়ে স্কুল চয়েস করলেন তারা তাহলে কবে স্কুলে জয়েন করবেন? কেননা ইতিমধ্যে তো স্কুলে ছুটি পড়ে যাচ্ছে পুজোর। এখন জয়েনিংয়ের ব্যাপারটা কিন্তু একটু অন্যরকম। জয়েনিংটা নির্ভর করছে স্কুল ম্যানেজিং কমিটি এবং স্কুলের শিক্ষক সমিতির ওপর। মানে যে স্কুলে আপনি জয়েন করবেন, সেই স্কুল যদি আপনাকে জয়েন করাতে চায় পুজোর মধ্যে, তাহলে কিন্তু আপনি জয়েন করতে পারেন। হয়তো সেই জন্যই বা সেরকম কিছু চিন্তাভাবনা নিয়েই হয়তো লক্ষ্মী পুজোর পরেই ক্লাস করার একটা নির্দেশ রয়েছে নবান্ন থেকে। লক্ষ্মী পুজোর পর কিন্তু ছুটি দিচ্ছে না। তাহলে আশা করা যাচ্ছে বা আমরা এটা ধরে নিতেই পারি যে লক্ষ্মী পুজোর পর কিন্তু তারা জয়েন করতে পারবেন। এবার যদি স্কুল কমিটি বলে যে আমরা পুজোর মধ্যে জয়েন করাবো না, আমরা পুজোর পরে জয়েন করাবো, তাহলে কিন্তু ক্যান্ডিডেটদেরকে অপেক্ষা করা ছাড়া দ্বিতীয় কোনো উপায় নেই। এই হলো কাউন্সেলিং হয়ে যাওয়ার পর জয়েনিংয়ের প্রসেস। তবে এটা বলবো যে জয়েনিং নিয়ে বেশি চিন্তাভাবনা করার কিছু নেই, কেননা কাউন্সেলিং তো এখনও সম্পূর্ণ কমপ্লিট হচ্ছে না, তাই জয়েনিং নিয়ে বেশি ভাবনা চিন্তা করার দরকার নেই। তবে কাউন্সেলিং যেহেতু আপনার হয়ে গেছে, স্কুল চয়েস হয়ে গেছে, তাই যত তাড়াতাড়ি জয়েন করা যায় ততটাই ভালো। তো এই হলো আপার প্রাইমারির দুটো যে ফেজে ইন্টারভিউ হলো, সেই ইন্টারভিউ থেকে যে আমরা আউটকাম পাচ্ছি, যে তথ্য পাচ্ছি, যে আপডেট পাচ্ছি, সেগুলো নিয়ে একটু আমরা সংক্ষেপে এলোমেলোভাবে বা সাজিয়ে গুছিয়ে একটু আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করলাম। আপনারাও যদি এ ব্যাপারে কিছু তথ্য জেনে থাকেন, কিছু তথ্য জানাতে চান, কিছু জানতে চান, কিছু বলতে চান, কিছু কমেন্ট করতে চান, তাহলে অবশ্যই আপনাদের জন্য 24 ঘন্টায় কমেন্ট বক্স অপেক্ষা করছে। আপনারা সেখানে গিয়ে আপনাদের মন্তব্য, আপনাদের বক্তব্য লিখে আমাদের জানান। সেই সঙ্গে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন, এবং চ্যানেলে নতুন এসে থাকলে লাইক করার পাশাপাশি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটি অন করবেন, কেননা আপনাদের উৎসাহই আমাদের এগিয়ে চলার একমাত্র পাথেয়। তো চলুন, আজ আপাতত এই পর্যন্তই। নম্বর 2 দেখা হচ্ছে পরের এপিসোডে। জয় হিন্দ, বন্দে মাতরম।